আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুব হাসান। আজকে আমি এসেছি তোমার অনলাইন স্কুলে। আজকে আমার বিষয় হলো গণিত, তৃতীয় অধ্যায়, ক্লাস এইটের শিক্ষার্থীদের জন্য আমি ক্লাস 8-এর তৃতীয় অধ্যায়ের উপর একটা ভিডিও তৈরি করেছি, যেটা তোমাদের খুবই একটা উপকারী একটা ভিডিও। হ্যাঁ, তোমরা সবাই আশা করি দেখবা। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায়। আজকে আমাদের টপিক হচ্ছে পরিমাপ ও এককের ধারণা। পরিমাপ এবং এককের ধারণা, তারপরে মেট্রিক পদ্ধতিতে পরিমাপ, তল পদার্থের আয়তন ও পরিমাপ এবং গণিতিক সমাধান। তাহলে বুঝতে পারলে আমরা এখন আজকে কোন বিষয়ের উপর আলোচনা করব, এবং তার উপরেই তোমাদের একটা সহজ একটা সূত্র শিখাই দেবো, যেটা কারা জানো কিনা আমার জানা নেই। পদ্ধতিটা হলো যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এই যে আমি বাক্যটা বললাম, এই বাক্যটার মানে আছে। মানেটা হলো তোমাদের আমি দেখাই। যে আমি এটা লিখলাম, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলবে। কিলাইয়া কিলো, হাকাইয়া হেক্টর, ডাকাত টেকা, মারিলে মিটার লিটার গ্রাম, দেশের দেশি, শান্তি সেন্টি, মিলিবে মিলি। তাহলে কিলাইয়া কিলো হেক্টর ডেকা মিটার লিটার গ্রাম দেশি সেন্টি মিলি। এটা তোমার তৃতীয় অধ্যায়ে মাস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ, এবং কোনটার পর কোনটা সিরিয়াল এটা আমাদের মনে থাকে না। হ্যাঁ, এই যে দেশি দেশি কিলো তারপর হেক্টর ভুল হবে কিন্তু। বা যদি বলো মিলি মিলি দেশি সেন্টি, আবার বলো মিলি মিটার কিলোমিটার ডেকা হেক্টর কি যেন মনে করতে পারছি না। কিন্তু এই যে সহজ যে বাক্যটা আমি বললাম, এটার কারণে তোমরা নিচেরটা মনে রাখতে পারবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের। এবং আরেকটা সহজ যে মিলিলিটার হলো 10, 100, 1000। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, এবং 100 সেন্টিমিটারে 1000, 100 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 1 ডেসিমিটারে 1000 ডেসি সেন্টিমিটারে 1 মিটার। হ্যাঁ, এভাবে করে বাড়তে থাকবে, শূন্যটা একটা একটা করে বাড়তে থাকবে, তাহলে কিলোমিটারে পৌঁছাবে। মানে তোমরা কি এটা বুঝতে পারলা? এটা তৃতীয়তে মাস্ট ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই তোমাদের আমি যেটা আমি শিখাবো সেটা অলরেডি আগে শিখে ফেলেছি, যেটা দরকার তোমাদের অলরেডি শিখে ফেললাম এটা। এখন পরবর্তী যেটা আসি সে এই অধ্যায়টার উপর আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা বিস্তারিত আলোচনা শুরুতে যাই, বা আলোচনায় যাই। আলোচনার প্রথম পর্যায়ে হলো পরিমাপ ও এককের ধারণা। তোমাদের জানতে হবে যে পরিমাপ কি এবং একক কি, তাহলে তোমরা এই ধারণা সম্পর্কে জানতে পারবা। তাহলে শুরু করা যাক। প্রত্যেক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগপণ্য ও অন্যান্য দ্রব্যের আকার, আকৃতি ও ও ধরনের উপর এর পরিমাপ পদ্ধতি নির্ভর করে। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য এবং তরল পদার্থের আয়তন বের করার জন্য বিভিন্ন বিভিন্ন পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়। আবার জনসংখ্যা, তারপর পশু পাখি, গাছপালা, নদী নালা, যানবাহন, পাহাড় ইত্যাদি সংখ্যা আমাদের জন্য প্রয়োজন। গণনা করে এগুলোর পরিমাপ করা হয়। তাহলে বুঝতে পারলাম পরিমাপ ও এককের ধারণা। তাহলে এবার আমরা আসি যে পরিমাপ ও এককের পূর্ণতার ধারণা। তাহলে শুরু করি
যে কোনো গণনায় বা পরিমাপে এককের প্রয়োজন। গণনায় পরিমাপ বা এককের প্রয়োজন। গণনার জন্য একক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। মানে দৈর্ঘ্য পরিমাপের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরা হয়। দৈর্ঘ্য একক ধরা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য নির্দিষ্ট একক ধরা হয়। অনুরূপভাবে ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট ওজন ধরা হয়, মানে যাকে ওজনের একক বলে। আবার তরল পদার্থের আয়তন পরিমাপের একক অনুরূপভাবে বের করা যায়। ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে একই। আবার একক দৈর্ঘ্য বর্গবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র একক ধরা হয়। একে এক বর্গ একক বলে। আবার এক একক দৈর্ঘ্য বাহু বিশিষ্ট একটি ঘনকের ক্ষেত্রফল এক ঘন একক বলে। এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকের ক্ষেত্রফলকে এক ঘন একক বলে। সকল ক্ষেত্রে এককের মাধ্যমে গণনা ও পরিমাপের সম্পূর্ণ পরিমাপ ধারণা লাভ করা যায়। কিন্তু পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক রয়েছে। পরিমাপের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ, পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক রয়েছে। আমাদের দেশে এক, অন্য দেশে আর এক, ইন্ডিয়াতে আলাদা, লন্ডনে আলাদা, আমেরিকা আলাদা, ব্রিটিশ আছে, গ্রিক আছে, অনেক রকম, ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে সব দেশে এক, আন্তর্জাতিক পদ্ধতিতে। তাহলে এবার আসি আমরা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ। তাহলে মেট্রিকটা কি? বিভিন্ন দেশের পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে এর আদান প্রদানের অসুবিধা হয়, যার কারণে তাই ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানের ক্ষেত্রে পরিমাপের জন্য আন্তর্জাতিক রীতিতে মেট্রিক পদ্ধতিতে ব্যবহার হয়। এই পদ্ধতিতে বিভিন্ন, মানে এই পদ্ধতিতে বৈশিষ্ট্য হলো, মানে এটা যে 10 গুণন্তর দশমিক ভগ্নাংশ দ্বারা এই পদ্ধতির পরিমাপ সহজেই প্রকাশ করা যায়। দশমিক ভগ্নাংশ দ্বারা এই পদ্ধতি সহজেই প্রকাশ করা যায়। তারপরে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তো পৃথিবীতে উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগ হলো 1 মিটার হিসেবে গণনা করা হয়। মানে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে ধরা হয়। পরবর্তীতে প্যারিস ও মিজোয়া এ রক্ষিত এক খণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃতি হয়েছে। এই দৈর্ঘ্য একক হিসেবে এটা রৈখিক পরিমাপ। দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা রৈখিক পরিমাপ। তাহলে বুঝতে পারলাম মেট্রিক পদ্ধতিতে পরিমাপ। আর মেট্রিকটা কি? তাহলে আমরা জানি যে দশমিক সংখ্যা কোন অঙ্কের স্থানীয় মান এর অব্যবহৃত মানে 10 গুণ এবং অব্যবহৃত বাম অঙ্কের স্থানীয় মানে 10। মেট্রিক পদ্ধতিতে মানে কোন দৈর্ঘ্য বা ওজন বা আয়তনের মাপ দশমিক সহজেই এককে প্রকাশ করা যায়। যে কোনো এককে প্রকাশ করা যায়। তারপরে যেমন আমরা যেটা লিখলাম একটু আগে, কিলো, হেক্টর, ডেকা, মিটার, লিটার, গ্রাম, ডেসি, সেন্টিমিলি, এটা কিলো, হেক্টর, ডেকা, এই তিনটা হলো গ্রিক ভাষা হতে গৃহীত। আর ডেসি, সেন্টিমিলি এটা হলো ল্যাটিন ভাষা থেকে গৃহীত। তাহলে হলো এবার হলো তরল পদার্থের আয়তন ও পরিমাপ। তরল পদার্থের আয়তন এবং পরিমাপ। তরল পদার্থটা কি? তার আগে আমরা দৈর্ঘ্য পরিমাপের এককগুলো জেনে নিই। তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। আবার 10 ডেসিমিটার সমান 1 মিটার। আবার 10 মিটার সমান 1 ডেকামিটার। আবার 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। আবার 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। সবগুলা 10 করে বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে 1 করে বৃদ্ধি পাচ্ছে। আবার ব্রিটিশ পদ্ধতি, আমি যেটা বললাম এটা হলো মেট্রিক পদ্ধতি। এবার বললো ব্রিটিশ পদ্ধতি। 12 ইঞ্চি সমান 1 ফুট। ব্রিটিশ পদ্ধতি হলো যে 12 ইঞ্চি সমান 1 ফুট।
3 ফুট সমান 1 গজ, এবং 1760 গজ সমান 1 মাইল, 1760 গজ সমান 1 মাইল, এবং 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল, 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল, এবং 220 গজ সমান 1 ফার্লং, আর 8 ফার্লং সমান 1 মাইল। আর মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, যেমন 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, আর 1 গজ সমান 0.9144 মিটার, আবার 1 মাইল সমান 1.61 মিটার, 1 মাইল সমান 1.61 কিলোমিটার, 1 মাইল সমান 1.61 কিলোমিটার, আবার 1 মিটার সমান 39.37 ইঞ্চি, মানে 49.37 ইঞ্চি, আবার 1 কিলোমিটার সমান 0.62 মাইল, 1 কিলোমিটার সমান 0.62 মাইল, আর 1 মাইল সমান 1.61 কিলোমিটার। আবার তোমার মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্কে সঠিক নির্ণয় করা সম্ভব নয়, তাই এই সম্পর্কে জন্য মান বিভিন্নভাবে প্রকাশ করা হয়। আবার যেমন উদাহরণ বলি যে একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে 24 চক্কর দৌড়ালো। সে কত দূর দৌড়ালো? এটা আরেকবার বলি, প্রশ্নটা লিখে নিতে পারো যে একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে 24 চক্কর দৌড়ালো। সে কত দূরত্ব দৌড়ালো, বা কত দূর, মোট কত দূর? তাহলে 1 চক্কর দৌড়ালে 400 মিটার হয়, 1 চক্কর দৌড়ালে 400 মিটার হয়। দৌড়ালে 400 মিটার, 1 চক্কর দৌড়ালে 400 মিটার। তাহলে 24 চক্কর দৌড়ালে কত হয়? 24, তাহলে 24 চক্কর দৌড়ালে 24 গুণ 400, তাহলে আমরা ক্যালকুলেটর হিসেব নিয়ে আসি। 24 গুণ 4, 24 গুণ 4, তাহলে 96,9600 মিটার, 9600 মিটার। তাহলে কত মিটার? 9600 মিটার, বা 9 কিলোমিটার এবং 600 মিটার, বা 9 কিলোমিটার, বা 9 কিলোমিটার এবং 600 মিটার। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করলো? এটাই কিন্তু আমাদের উত্তর। সহজ না? যদি না জানো পারবা না। এবার ওজন পরিমাপ। 10 মিলিগ্রাম সমান কত? 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিমিটার। আচ্ছা দেখো, এগুলো আমাদের বলা হয়েছে। আবার 10 ডেকাগ্রাম সমান 1 হেক্টোগ্রাম, আবার 10 হেক্টোগ্রাম সমান 1 কিলোগ্রাম বা 1 কেজি, এটা বাংলা হিসাব। আবার 1000 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। মাঝে মাঝে এটা মনে থাকে না, 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল আমরা বেশিরভাগ ভুল করতাম, 10,000 কেজি লিখতাম, আমাদের উত্তরই ভুল আসতো। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, এবং 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন, 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন, যদি হাফ মেট্রিক টন মানে 500 কিলোগ্রাম। তাহলে আমরা তরল পদার্থ আয়তন ও পরিমাপে আসি। তার আগে আমরা জানতে হবে তরল পদার্থ কি এবং এর আয়তন। তরল পদার্থের পরিমাপ। কোন তরল পদার্থে যতটুকু জায়গা জুড়ে থাকে তার আয়তন। একটি ঘন বস্তু দৈর্ঘ্য, উচ্চতা ও প্রস্থ আছে, কিন্তু কোন তরল পদার্থের নির্দিষ্ট তা নেই। তুমি এক গ্লাস পানিকে তুমি যে কোনো পাত্রে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে তুমি ঢেলে রাখতে পারবা, যে কোনো জায়গায়, যে কোনো আকারে। তুমি চাইলে ফেলে দিতে পারবা, ছানে দিবা, সে তার মতো জায়গা দখল করে নেবে। এখানে তার কোনো পরিমাপ নেই। এই জন্য নির্দিষ্ট আয়তনের জন্য কোনো ঘনবস্তুর আকৃতি দ্বারা তার তরল পদার্থ মাপা হয়, আকৃতি দ্বারা। এক্ষেত্রে আমরা সাধারণত লিটার ব্যবহার করি। আবার বিভিন্ন লিটার বিশিষ্ট অ্যালুমিনিয়ামের বা টিনের ঢপ দিয়ে এগুলো মাপা হয়, হ্যাঁ, মগ আকৃতি যাকে বলা হয়। আবার বিভিন্ন দাগ, যেমন 25, 50, 100, 200, 300, 500, 1000 মিলিলিটার দাগ খাড়াখাড়ি কোনো দাড়িপাল্লা দিয়ে যেগুলো মাপা হয়। এখন বর্তমানে হলো ডিজিটাল স্কেলে, আগে দাড়িপাল্লা দিয়ে মাপা হতো সবকিছু। তাহলে এর মধ্যে আমরা কিছু পরিমাপ নিয়ে আসি মেট্রিক পদ্ধতিতে। তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এখনো বলি। 10
মিলিলিটার। 10 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার, 1 সেন্টিলিটার, সরি 1 সেন্টিলিটার। 10 সেন্টিলিটার সমান 1 ডেসিলিটার। আবার 10 ডেসিলিটার সমান 1 লিটার। 10 ডেসিলিটার সমান 1 লিটার। আবার 10 লিটার সমান 1 ডেকালিটার। তাহলে আবার 10 ডেকালিটার সমান 1 হেক্টোলিটার। আবার 10 হেক্টোলিটার সমান 1 কিলো লিটার। 1 কিলো লিটার। তাহলে আমরা আসি তরল পদার্থের পরিমাপের একক হলো লিটার, যেটা জানতে হবে। তরল পদার্থের পরিমাপের একক হলো লিটার। তরল পদার্থের পরিমাপের একক হচ্ছে লিটার। তরল পদার্থের পরিমাপের একক হচ্ছে লিটার। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। বিশুদ্ধ পানি, যেমন মিনারেল ওয়াটার যেগুলো বলা হয় ওগুলা। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে বুঝতে পারলাম? তাহলে আমরা এই নিয়ে একটা অঙ্ক করা যাক। তাহলে আমরা যে অঙ্কটা করবো সেই অঙ্কটা হলো তরল পদার্থের পরিমাপের উপরে। অঙ্কটা হলো যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে কত কিলোগ্রাম পানি ধরবে, কত লিটার এবং কত কিলোগ্রাম পানি ধরবে? তাহলে আমাদের যে অঙ্কটা করতে হবে তার আগে আমাদের প্রথমে দরকার যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার। চৌবাচ্চাটির আয়তন কত? আয়তন মানে তার জায়গা, সে কত পরিমাণ জায়গা দখল করে আসছে এবং কতটুকু সে পানি রাখতে পারবে। তাহলে চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য কত পেয়েছি? আমাদের দৈর্ঘ্য হলো 3 মিটার। দৈর্ঘ্য 3। প্রস্থ কত? আমি বলেছিলাম প্রস্থ 2 মিটার। প্রস্থ 2 মিটার, উচ্চতা 4। তাহলে কত ঘন সেন্টিমিটার? যেহেতু আমি ঘন করছি যেহেতু হিসাবে ঘন সেন্টিমিটার বসবে। তাহলে 24। 3 দুগুণে 6, 424। 24 ঘন সেন্টিমিটার, 24 ঘন মিটার। 24 ঘন মিটার। এখন এটা যদি আমরা সেন্টিমিটার করি তাহলে 24 গুণ আরো কয়টা শূন্য? 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এখানে কত আসবে? কয়টা শূন্য হবে? তাহলে এখানে যদি শূন্য হবে তোমার 24 ওয়েট 24 গুণ 1000 24 আর 24 তোমার হবে শূন্য হবে হলো যে তাহলে হবে 24 আর 6টা শূন্য। 24 1 2 3 4 5 6। এবং আমরা জানি যে তোমার 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এখানে আসবে যে আমাদের 24 সমান 24 1 2 3 লিটার। যদি আমরা 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, তাহলে এখানে আসবে আমাদের 2400 লিটার। 2400 লিটার। তাহলে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। অতএব 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 24,000 কিলোগ্রাম। তারপরে আমাদের যেটা করতে হবে, তারপরে লিখতে হবে যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম এবং 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 24,000 কিলোগ্রাম, তাই না? তাহলে এবার আসি আমাদের তরল পদার্থের আয়তন ও পরিমাপ নিয়ে আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এবার আসি আমাদের গণিতিক সমাধান। এবার যে তোমাদের 3 অধ্যায়ের উপর বিভিন্ন অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটা একটা করবো। তাহলে আমরা পরে অঙ্কে আসি। পরে অঙ্কটা কি বলছে?
তার আগে পরের অঙ্ক যেটা বলছে তার আগে আমাদের দেখতে হবে যে ক্ষেত্রফলের পরিমাপ। ক্ষেত্রফলের পরিমাপ মানে আয়তকার ক্ষেত্রের পরিমাপ সমান দৈর্ঘ্য পরিমাপ গুণ পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ, এটা হলো ক্ষেত্রফলের পরিমাপ। তবে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, বর্গাকার ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। ধরো বর্গাকার ক্ষেত্র, যেমন এই যে এটা হলো বর্গাকার, চারটা বাহু সমান। বর্গাকার মানে কি, যার চারটা বাহু সমান তাকে বলা হয় বর্গাকার। এখন এর ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে আমি কোন সূত্র ব্যবহার করবো? আমার মনে আসছে না কোন সূত্র ব্যবহার করবো। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, মানে এটা যদি 4 হয়, সরি এটা যদি 4 হয়, এটাও 4, এটাও 4, এটাও 4, চারিদিকে 4, তাহলে বাহু স্কয়ার সমান 4 স্কয়ার। তাহলে কত হবে? 4 4 16। বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান এটার ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, তুমি যেটা ব্যবহার করবে। তাহলে তোমরা বুঝতে পারলা বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। এবং পরে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ক্ষেত্রের পরিমাপ সমান হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। এই যে আমাদের ত্রিভুজ, বড় বলে আনাই ত্রিভুজ, এটা হলো আমাদের ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি। ধরো ভূমি দেওয়া আছে 4, ভূমি দিলাম 4 গুণ উচ্চতা। এখন এইটা হলো উচ্চতা, এই মাঝখান দিয়ে যেটা যাবে সেটা হলো উচ্চতা। এটা কিন্তু উচ্চতা না, ভুল, এটা উচ্চতা না, উচ্চতা হলো মাঝখান দিয়ে যেতে হবে, সেটা হলো উচ্চতা, সেটা হলো উচ্চতা। তাহলে উচ্চতা দেওয়া আছে আমাদের 5, তাহলে আমাদের এটার মান আসবে 2, 5 দুগুণে 10। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 10। সহজ, অনেক সহজ, যদি চাও অনেক সহজ। তাহলে এবার পরের অঙ্কগুলো, তাহলে যে অঙ্কটা আমরা শুরু করি, অঙ্কটা হলো যে একটি দৈর্ঘ্য, একটি ঘরের দৈর্ঘ্য, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.5 টাকা দরে, মানে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মোট 11,002 টাকা 50 পয়সা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। জটিল, আমরা বেশ জটিল, আমারই মাথায় ঢুকছে না এখন কি করা যায়। তাহলে এটাকে প্রথমে করতে হবে যে আমার কত বর্গ মিটার ঘরটা বের করতে হবে। তাহলে বের করতে হলে আমাদের মাথায় এখন ঢোকাতে হবে যে 7.5 টাকা দরে 1 বর্গ মিটার খরচ হয়। যেহেতু বলেছে যে প্রতি বর্গ মিটার, প্রতি, এই যে ওরা কিন্তু উল্লেখ করে দেয়নি যে 1 বর্গ মিটার, ওরা আমাকে ধরে নিতে হবে প্রতি বর্গ কিলোমিটার, প্রতি বর্গ মিটারে খরচ হয় 7.5 টাকা। তাতে আমরা শুরু করি অঙ্কটা। অঙ্কটা হলো যে 7.5 টাকা দরে খরচ হয় 1 বর্গ মিটার, 7.50 টাকা দরে খরচ হয় 1 বর্গ মিটার, টাকা দরে খরচ হয় 1.750 বর্গ মিটার, অতএব 11,002 কত 02.50 টাকা দরে খরচ হয় 1 গুণ 11,002.50 বাই 7.50, তাহলে কত বর্গ মিটার আসছে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে আমার হলো 147 বর্গ মিটার। এটা কেটে দিলাম, 147 বর্গ মিটার। তাহলে এত টাকা দরে খরচ হচ্ছে আমার 47 বর্গ মিটার। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে ঘরটা কত বর্গ কিলোমিটার, 147 বর্গ কিলোমিটার, সরি বর্গ মিটার, 147 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম। মাথায় আসছিল না কিন্তু সমাধান চলে গেলাম। তাহলে এবার কি করতে হবে, তাহলে ঘরের ক্ষেত্রফল 147 বর্গ মিটার, হ্যাঁ বর্গ মিটার, ঘরের ক্ষেত্রফল ঘরের ক্ষেত্রফল 147 বর্গ মিটার, 147 বর্গ মিটার। তারপরে আমাদের যেটা করতে হবে, সেটা হলো তারপর আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল
সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এদিকে প্রশ্ন কি বলেছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঘরের দৈর্ঘ্য প্রস্থের যেহেতু 3 গুণ, তাহলে লিখতে হবে যে 3 ক ইন্টু ক। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হবে 3 ক, মাঝখানে আসবে গুণ চিহ্ন। তাহলে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, তাহলে আমার আসবে 3 ক স্কোয়ার। এই ক স্কোয়ার, 3 ক স্কোয়ার। তাহলে এবার শর্ত অনুসারে তারপর লিখতে হবে শর্ত অনুসারে 3 ক স্কোয়ার সমান শর্তানুসারে 3 ক স্কোয়ার সমান 147 বর্গমিটার, বা ক স্কোয়ার সমান 147 ভাগ 3, বা ক স্কোয়ার। তাহলে 147 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 49, 49। এই যে তোমার ক স্কোয়ার আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে রুট মারা লাগবে। তাহলে ক সমান আমার ক স্কোয়ার যদি তুলতে, তাহলে আমাকে রুট মারা লাগবে। রুট মারলাম, তাহলে আসবে আমার 7, তাহলে আমার আসবে 7। অতএব প্রস্থ 7 মিটার। তাহলে ঘরটার প্রস্থ 7 মিটার। আমরা এখানে করি প্রস্থ 7। যেহেতু ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য 3 ক। তাহলে এবার আমাদের দৈর্ঘ্য 3 গুণ ক। ক বেরিয়েছে আমার 7, 3 গুণ 7, 3 7 21 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 7 মিটার। এখন যদি আমার এই অঙ্কটা ভুল হয়ে থাকে, তোমার সঠিকটা বলে দেখো, কারণ আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে আমার এই অঙ্ক ভুল হয়নি, শিওর ভুল হয়নি এই অঙ্কটা। তাহলে বুঝতে পারলাম। এরকম আরেকটা অঙ্ক আছে, যেমন বায়ু পানির তুলনায় 0.09 গুণ ভারী যে ঘরের তোমার যে ঘরে দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার, 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে। এটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। মানে আমি যে নিয়মে করলাম ওই নিয়মে করতে হবে, জাস্ট একটু ঘোরানো লিখতে হবে। এখানে যে প্রশ্নটা আমি একবার বলি আর উত্তরটা আমি বলে দিই, যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী এবং 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 যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে ঘরটাতে। তাহলে তোমাদের প্রথমে আনতে হবে যে ঘরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপর তাহলে দৈর্ঘ্য কত আমাদের 16 বের হয়েছে, 16, প্রস্থ 12 এবং উচ্চতা 4 মিটার। তাহলে আমাদের তিনটাকে গুণ করে তাহলে হলো 767 ঘনমিটার হবে। তাহলে 767 আমার ঘনমিটারকে আমার সেন্টিমিটার করতে হবে, ঘনমিটারকে সেন্টিমিটার করতে হবে। তারপর লিখতে হবে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। প্রথমে যে লাইনটা বললাম, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। অতএব 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.0129 গ্রাম। তারপরে অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ, তারপরে আমরা যে ঘন সেন্টিমিটার করলাম না, 667 মিটার যেটা আছে ঘনমিটার, ওটাকে ঘন সেন্টিমিটার করলে যে ওটার সাথে আমাদের বায়ু কত গুণ ভারী ওটা গুণ করতে হবে। গুণ করলে আমার জানা মতে উত্তর আসবে 990720 গ্রাম, অথবা 990.72 কিলোগ্রাম। ঘরটি বায়ুর ওজন 990.72 কিলোগ্রাম। ওই ঘরটার মধ্যে বায়ু আছে। এখন এই যে আমি যেভাবে বললাম, তোমরা যদি আমার এই কথাগুলো নোট করে রাখো, তারপরে তোমরা নিজের ঘরে কতটুকু বায়ু আছে সেটাও তুমি বের করে ফেলতে পারবা। এমনকি তোমার বাসায় যদি পানির ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কিতে কি পরিমাণ বায়ু আছে সেটা তোমরা বের করতে পারবা। এবং অর্ধেক পানি এবং অর্ধেক বায়ু রাখলাম, তাহলে তুমি বের করতে পারবে কতটুকু পানি আছে কতটুকু বায়ু আছে। তাহলে এর মাধ্যমে তুমি বের করতে পারবে। এমনকি তুমি ছোট বোতলেরও বায়ু বের করতে পারবা, আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা করে থাকো। তাহলে এখন আমরা গাণিতিক সমাধান দেখি আরো কিছু অঙ্ক করা যায় কিনা। তাহলে আমরা পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা কি বল, ধরো পরে একটা অঙ্ক আমি বলি যে একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, মানে 3.5 মিটার। ঘরটি উচ্চতা 3 মিটার এবং
এবং দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? 4টা যে দেওয়াল, ঘরে ইট দিয়ে যে প্রাচীর তোলা আছে না, 4 দেওয়ালের আয়তন কত? তাহলে তোমাকে প্রথমেই একটা ছবি আঁকে নিতে হবে, যেটা দাঁড়াও আমি তোমাদের বোঝাই। তোমরা একটা ছবি আঁকাবা, এটা ঘরের ছবি আঁকা আমরা। এই যে একটা ঘরের ছবি আঁকলাম, যেটা হলো ইট দিয়ে প্রাচীর দেওয়া, এটা এটার পুরুত্বটা। তাহলে পুরুত্বটা কত? 15 সেন্টিমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। প্রস্থ 3.5, 3.5 মিটার। প্রস্থ 3.5 মিটার। এবার আসি আমরা, যে ঘরটার পুরুত্ব কত বলা হয়েছিল? 15 সেন্টিমিটার। এই যে মাঝখানে এটা 15 শুধু 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। এটা হলো আমাদের ঘরটার ম্যাপ। এখন আমাদের এটাকে সমাধান করতে হবে। সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আনবো। সেন্টিমিটার আর যেহেতু বাকিগুলো মিটার, তাহলে হয় এই মিটারটাকে সেন্টিমিটার করতে হবে, না এই সেন্টিমিটারকে মিটার করতে হবে। মানে এক পর্যায়ে নিয়ে আনতে হবে, যে কোনো এক পর্যায়ে। আমরা সেন্টিমিটারকে মিটার নিয়ে আনবো আমাদের সুবিধার্থে, নাহলে মিটারকে সেন্টিমিটার নিলে অনেক জিরো ব্যবহার হবে, যাতে অনেক সমস্যা হবে। ভুল হয়ে একটা জিরো কম হয়ে গেলে মনে করি পুরো অঙ্কই জিরো। একটা জিরো কম হয়ে গেলে সেই জিরোটা সার বসিয়ে দেবে, জিরো। আমাদের বুঝতে পারলা? যদি একটা জিরো কম হয়ে যায়, ওই জিরোটা সার বসে দেবে বড় করে, জিরো। এই একটা জিরো কম হয়েছে, এই জন্য জিরোটা বসাই দেবে। তাহলে সেই জন্য আমরা কোনো সময় মিটারকে সেন্টিমিটার নিয়ে অঙ্ক করবো না, সবসময় নিচ থেকে উপরে যাবো, মানে সেন্টিমিটারকে মিটারে নিয়ে আনবো, যত ছোট করা যায়, সংখ্যাগুলো যত ছোট করা যায়। তাহলে আমরা লিখতে হবে 15 সেন্টিমিটার সমান কত মিটার? 0.15 মিটার। অতএব দেওয়ালের পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব পুরুত্ব 15 সেন্টিমিটার সমান 0.15 মিটার। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার সমান 0.15 মিটার। 0.15 মিটার। তারপর আমাদের কি করতে হবে? চিত্র অনুসারে, আমাদের এই চিত্র অনুসারে যে দুইটি দেওয়ালের ঘনফল, মানে ঘনফল, ঠিক আছে? কারণ এদিকে 15 সেন্টিমিটার, এদিকে 15 সেন্টিমিটার, এদিকে 15 সেন্টিমিটার পুরুত্ব। তাহলে আমরা লিখতে হবে যে দুইটি দেওয়ালের ঘনফল সমান দুইটি দেওয়ালের ঘনফল। তাহলে আমরা ঘনফল সমান কি করবো? তাহলে 4 + 2, 4 + 2, যেহেতু এদিকে 4 মিটার, এদিকেও 4 মিটার, মানে এদিকে দৈর্ঘ্য এদিকে দৈর্ঘ্য সেম দুইটা, এই জন্য 4 + 2, দুইটা যেহেতু আমাদের। তারপরে গুণ পুরুত্ব হলো 0.15 মিটার। 0.15 মিটার। এইভাবে প্রত্যেকটা গুণ 3.5, গুণ 3.5, গুণ 3.5, গুণ 0.15, গুণ 0.15, 0.15 গুণ বাকি আছে আমাদের কত? 2 ঘনমিটার। যেহেতু দুইটা, এটা দুইটা 2 ঘনমিটার। তাহলে আমাদের কত আসছে? দুইটি দেওয়ালের ঘনফল, যেহেতু এদিকে একটা, এদিকে একটা, দুইটা, এদিকে একটা, এদিকে একটা, দুইটা, এবং মিটার সহ যে পুরুত্ব ওটা সহ আমরা একবারে করে নেব। তাহলে আমরা আসবে 3.87 ঘনমিটার। 3.87 ঘনমিটার। 3.87 ঘনমিটার। তাহলে এবং প্রস্থের দিক দিয়ে দুটি দেওয়ালের ক্ষেত্রফল। প্রস্থের আমরা এখন কি করলাম? দৈর্ঘ্যের দিক দিয়ে, দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যের দিক দিয়ে। এবার আমাদের করতে হবে প্রস্থের দিক দিয়ে সেম অবশ্য। তাহলে আমরা প্রস্থের দিক দিয়ে করি। প্রস্থের দিক দিয়ে আমাদের এটা মনে রাখতে হবে 3.7
3.87, এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে 3.87 আমরা লিখে রাখি 3.87। এবার আমরা করতে হবে যে প্রস্থের দিক দিয়ে, দুটি দেওয়ালে প্রস্থের দিক দিয়ে, তাহলে 3.5 ইন্টু 3, 3.5 ইন্টু 3, 3.5 ইন্টু 3, 3.5 ইন্টু 3, 3.5 ইন্টু 3 ইন্টু 0.15, 0 ইন্টু 0.15, 0.15 গুণ 2, যেহেতু প্রস্থের দিক দিয়ে করছি আমরা, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা গুণ করলে আমাদের কত আসবে? এটা গুণ করলে আসবে আমাদের হলো 3.15 ঘনমিটার, 3.15 ঘনমিটার, 3.15 ঘনমিটার। তাহলে এবার দেওয়ালের মোট ঘনফল, যে আগে যে মানটা বের হলো 3.87 আর 3.15, এটা জোড়টা যোগ করলে আমাদের মোট ঘন সেন্টিমিটার বের হয়ে যাবে, সরি ঘনমিটার বের হয়ে যাবে। তাহলে মোট ঘনমিটার 3.15 ইন্টু 3.87 ইন্টু 3.15, 3.15 ইন্টু 3.87, এটা দুটা যোগ করলে আসে আমাদের মান কত? তাহলে এদিকে হলো 3 3 3 3 6 আর এদিকে 1 7, 7.02 ঘন মিটার। উত্তর বের হলো, নিম্ন ক্ষেত্রফল 7.02 ঘন মিটার, 7.02 ঘন মিটার। এখন এইভাবে তুমি যে কোনো জিনিসের বের করতে পারবে, কারণ আমরা অবশ্যই জানি যে আমাদের যেসব ঘর বাড়ি যেসব দেয়ালগুলো করা হয় সাধারণত সেগুলো করা হয় 5 ইঞ্চি গাঁথনি দিয়ে। এখন তুমি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে তুমি বের করে ফেলতে পারো তোমার ঘরের দৈর্ঘ্য মিটার। সেম ভাবে একটা চিত্র আঁকি, তারপরে তোমার পুরুত্বটা বের করবা, পুরুত্বটা মেপে পুরুত্ব দিয়ে তারপরে যেভাবে আমরা করলাম যে দুটি দেওয়ালের দৈর্ঘ্যের ঘনফল আর প্রস্থের ঘনফল, তার দুটো যোগ করলে বাস বের হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আজকে আমরা বেশ কিছু অঙ্ক করলাম তৃতীয় অধ্যায় নিয়ে। আশা করি আর কোনো সমস্যা হবে না আমার মনে হয়, কারণ আমরা বেশিরভাগই করে ফেলেছি যেগুলো সমস্যা বলে মনে হয় আমাদের কাছে। যদিও সমস্যা থাকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখব। আর আমরা পরবর্তী আমরা 4 অধ্যায় নিয়ে শুরু করবো। অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়।